প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদারের আগ্রহ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি পাঠানো হয়েছে, ফাঁসির রায়ের কপি। বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে অভিযানে দুদক, তৈরি হচ্ছে রক্ষিত মালামালের তালিকা। পল্লবী থানার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ গ্রেপ্তার, আদালতে তুলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। ককরোচ জনতা পার্টির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, ধরপাকড়, দিল্লি জুড়ে ১৬৩ ধারা জারি, বন্ধ মেট্রো সহ যান চলাচল। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শুরুতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা সুদৃঢ় হয়েছে। ঢাকার সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব জোরদারেও আগ্রহ জানান তিনি। অন্যদিকে ধারাবাহিক সহযোগিতার জন্য আইএলওকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় যাদের বিচার হয়েছে তাদের ফিরিয়ে আনা হবে, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় ঢাকা। দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিআইএসএস অডিটোরিয়ামে সাংবাদিকদের এই কথা জানান তিনি। খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ওনার আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে। দুর্নীতির মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ি প্রকল্পের বাড়িতে অভিযান চালাচ্ছে দুদক। সকাল থেকে উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে দুদকের একটি দল অভিযান শুরু করে। 8 তলা ওই বাড়ি থেকে মূল্যবান সম্পদ জব্দ করেন তারা। এদিকে দুর্নীতির মামলা চলমান থাকায় এর আগে জিয়াউল আহসানের দেশের স্থায়ী সম্পদ জব্দ ও সেসব সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগের আবেদন করে সংস্থাটি। পল্লবী থানার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ইসিবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, মামলাটিতে শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানা কার্যকর করতে অভিযান চালানো হয়। তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে প্রয়োজনীয় আবেদন করবেন। মশা নিধনে দেশি উদ্ভাবনকে গুরুত্ব দিতে সিটি কর্পোরেশনকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তারের এই মৌসুমে মশার লার্ভা নিধন করা প্রধান কাজ। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও সচেতন থাকতে হবে। মশা নিধনের জন্য যে সমস্ত টেকনোলজি আমরা ব্যবহার করে আসছি, যে সমস্ত কেমিক্যালস আমরা ব্যবহার করে আসছি, সেগুলো ঠিক সেইভাবে
উপযুক্ত ভাবে কাজ করতে পারছে না। মশা নিয়ন্ত্রণের জন্য একটা দেশীয় একটা যৌথ উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যদি এই টেকনোলজিটা নিয়ে কাজ করে তাহলে আমার বিশ্বাস যে তাহলে আমরা এটাতে অনেকটা সফল হব। আমদানি নির্ভর জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে পরনির্ভরশীল করে রাখা হয়েছিল মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, এই প্রবণতা থেকে বেরিয়ে এসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। সোমবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এনটিপি আয়োজিত উন্নয়ন বিষয়ক জাতীয় কর্মশালায় এই কথা বলেন তিনি। গ্রাম পর্যায়ে সৌর বিদ্যুতের ব্যবহার কিভাবে বাড়ানো যায় তা নিয়ে কাজ করতে এনজিও সংস্থাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোলারটা যদি গ্রামের চালের উপরে দিতে পারেন যদি, এবং মাস শেষে যে আপনারা যদি নেট মিটার দিয়ে পয়সা আদায় করে নিতে পারেন, তাহলে আমার গ্রামের কভারেজটা বেড়ে গেল এবং এর জন্য আপনাদের ফান্ডের অভাব হবে না। ওয়ার্ল্ড ব্যাংকও টাকা দিয়ে বলেছে আপনারা সেসব টাকা নিতে পারেন এবং দিস ইজ এ প্রফিটেবল বিজনেস। তরুণদের মেধা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় যোগ দেন তিনি। বলেন, তরুণদের মেধা বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই তাৎপর্যকে আমাদের আরো উপলব্ধি করতে হবে এবং আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য যে সমস্ত কাজগুলো আমাদের আরো বাকি আছে সেই কাজগুলো আমাদের করতে হবে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের দিল্লিতে সংসদ অভিমুখে পদযাত্রায় অংশ নেয়া ককরোচ জনতা পার্টির সমর্থকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। একই সঙ্গে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। এদিকে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুরু হওয়া এই পদযাত্রাকে ঘিরে দিল্লি জুড়ে 163 ধারা জারি করা হয়েছে। বন্ধ মেট্রো স্টেশন সহ যান চলাচল। তবে সব বাধা উপেক্ষা করে পদযাত্রায় একাধিক বিশিষ্ট রাজনৈতিক নেতা, সমাজকর্মী এবং তারকা ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। সব বাধা বিপত্তি পেরিয়ে ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে পদযাত্রা। সংসদ চলতে যোগ দিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যন্তর মন্তর এলাকায় হাজির লাখো সমর্থক। সকাল থেকেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। পুলিশের 163 ধারা অমান্য করে ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এমনকি বেশ কয়েকজনকে আটকও করা হয়। শুধু তাই নয়, বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থকদের আটকাতে মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। তবে দমে না গিয়ে সংসদ অভিমুখে নিজেদের যাত্রা অব্যাহত রেখেছে সিজেপি সমর্থকরা। তাদের দাবি অন্য কোনো নেতাকর্মী নয়, নিজেদের দাবি আদায়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গেই বসতে চান আলোচনায়। এ পদযাত্রায় তাদের সমর্থন দিতে যুক্ত হয়েছেন আম আদমি পার্টির শীর্ষ নেতা মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং সহ অনেকে। এদিকে অনশনে থাকা সোনম ওয়াংচুক পদযাত্রায় অংশ নিতে চাইলেও পুলিশের বাধার কারণে পারেননি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গেল মাসে ভারতের শিক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতা, প্রশ্নফাঁস, কেলেঙ্কারি সহ নানা ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হয়েছিল এই বিক্ষোভ। তবে সরকার এ দাবি না মানায় দিন দিন এই আন্দোলন সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। আফরিন মৌ, নিউজ 24। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধাবস্থার নেতিবাচক প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে ক্রমাগত বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালীতে সরবরাহ সংকটের শঙ্কায় ব্যারেল প্রতি দাম বেড়ে দাঁড়িয়েছে $90। এক সপ্তাহে দাম বেড়েছে প্রায় 16%। বিশ্লেষকদের সতর্কতা, সংখ্যা দীর্ঘ হলে আরও বাড়তে পারে জ্বালানি তেলের দাম। বিশ্ব জ্বালানির শিরায় আবারও যুদ্ধের উত্তাপ, আর সেই উত্তাপের কেন্দ্র এখন হরমুজ প্রণালী। বিশ্বের তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে হরমুজ দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার শঙ্কা বাড়ছে। বিশ্বের প্রায় 1/5 তেল বাণিজ্যের এই পথ অস্থিতিশীল হলে সরবরাহ সংকট ছড়িয়ে পড়তে পারে বিশ্ববাজারে।
ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছাড়িয়েছে ব্যারেল প্রতি $90, যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। গত এক সপ্তাহেই দাম বেড়েছে প্রায় 16%। বিশ্লেষকদের সতর্কতা, হরমুজে উত্তেজনা দীর্ঘ হলে তেলের বাজারে তৈরি হতে পারে আরও বড় অস্থিরতা, যার ঢেউ আঘাত করবে বিশ্ব অর্থনীতিতেও। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।